সাইমুম সিরিজ 60 হুই উই হুরের হৃদয় পর্ব 5 দরজায় নক না করেই কোনো অনুমতি না নিয়েই ঝড়ের মতো ঢুকল ফ্যান ফ্যাং লিয়েন হুয়ার ঘরে ফ্যান ফ্যাং চীনা প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি লিউ জোয়ান ঝ্যাংয়ের মেয়ে এবং লিয়েন হুয়ার মামাতো বোন পড়ার টেবিল থেকে উঠে দাঁড়াল লিয়েন হুয়া বিস্ময় দৃষ্টি নিয়ে বলল কি হয়েছে ফ্যাং ব্যস্ত এত আপা বাবা তোমাকে ডেকেছেন এখনই মুখ শুকিয়ে গেল লিয়েন হুয়ার ভয়ের চিহ্ন ফুটে উঠল মনে তার মামা প্রেসিডেন্টের দায়িত্ব পাবার পর এভাবে তাকে ডাকেন না অন্তত তার মনে পড়ে না এমন ঘটনা মামা বাড়িতে থাকলে খাবার টেবিলে তার সাথে দেখা হয় দরকার হলে খাবার টেবিলেই কথা বলেন তিনি মামা ডাকছেন এখনই কেন তুমি জানো কিছু ফ্যাং বলল লিয়েন হুয়া না আপা আমি কিছু জানি না বাবা কি একটা মিটিংয়ে যাবেন তার আগে একটু রেস্টে আছেন বাবা ফ্যান ফ্যাং বলল তাহলে এ সময় আমাকে ডাকা কেন মামাই কি ডেকেছেন বলল লিয়েন হুয়া অবশ্যই বাবা ডেকেছেন বললেন যাও লিয়েনকে আসতে বলো ফ্যাং বলল কেমন দেখলে উনি রেগে নেই তো কিংবা গম্ভীরভাবে বসে নেই তো বলল লিয়েন হুয়া হেসে উঠল ফ্যাং বলল আমি অত কিছু জানি না আমি চললাম বলে চলে যেতে উপক্রম করল ফ্যাং ফ্যান ফ্যাং তার বাবা মার একমাত্র সন্তান খুব আদুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সে প্রস্তুতি নিচ্ছে লিয়েন হুয়া তাকে বাধা দিয়ে বলল সত্যি ফ্যাং আমার ভয় করছে মামা এমন গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে আমাকে তো ডাকেন না বকবেন না তো আমাকে ফ্যাং উচ্চস্বরে হেসে উঠল লিয়েন হুয়ার দুহাত ধরে টেনে এনে সোফায় বসল মুখের কাছে মুখ নিয়ে বলল বাবা তোমাকে বকবে জানো তোমার প্রশংসা বাবা সব সময় করে আর আমার বিপদ বাড়ে বাবা সব সময় বলেন তোমাকে লিয়েনের মতো হতে হবে লিয়েন যেমন ভালো ছাত্র তেমনি ভালো সংগঠক গোটা দেশে দেখো কেমন পপুলার সে বাবা মা তোমাকে বকতে পারেন না বলে উঠে দাঁড়াল ফ্যাং বলল আমি চললাম চীনের প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির ফার্স্ট সেক্রেটারি লিউ জোয়ান ঝ্যাংয়ের স্টাডিতে ইজি চেয়ারে শরীরকে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে লিয়েন হুয়া স্টাডিতে প্রবেশ করল পায়ের সামান্য শব্দেই চোখ খুলল লিউ জোয়ান ঝ্যাং চীনের প্রেসিডেন্ট এবং লিয়েন হুয়ার মামা মা এসো তোমার জন্য অপেক্ষা করছি বলল প্রেসিডেন্ট লিউ ঝ্যাং সামনে এগোল লিয়েন হুয়া বসো সোফাটায় বলল প্রেসিডেন্ট লিউ ঝ্যাং লিয়েন হুয়া সংকোচের সাথে বলল আমি শুনছি মামা বলুন সংকোচ কেন মা আমি তোমার মামা বলল প্রেসিডেন্ট লিউ ঝ্যাং লিয়েন হুয়া সোফার এক প্রান্তে জড়সড় হয়ে বসল তুমি তো জানো মা প্রতিভাবান বিজ্ঞানী মা জু সুলতান বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্র এবং খুবই জনপ্রিয় যুবনেতা মা জু সুলতান কিডন্যাপ হওয়ায় উচ্চ পর্যায়ে তদন্ত চলছে দেখলাম তোমার একটা স্টেটমেন্ট তারা নিয়েছে সেটা আমি পড়েছি কিন্তু তোমার কথা তোমার ল্যাঙ্গুয়েজে কোট না হওয়ায় আমার মনে হয়েছে কিছু কথা উহো থেকে গেছে আর তুমি সর্বশেষ কথা বলেছ মা জুর সাথে কিডন্যাপ হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত সুতরাং তোমার প্রতিটি কথা খুবই মূল্যবান এজন্যে তোমার মুখ থেকে কথাগুলো শোনার জন্যে তোমাকে ডেকেছি মা বলল প্রেসিডেন্ট ইউ ঝ্যাং হ্যাঁ মামা বলবো সব কথা আমার মনে জীবন্ত হয়ে আছে লিয়েন হুয়া বলল সেদিন সে ঘটনা যেভাবে ঘটেছিল হুবহু আমাকে বলো
লিয়েনহুয়া একটু চিন্তা করল। তারপর বলতে শুরু করল, মাজুর সাথে তার টেলিফোনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছিল তা ঠিক ঠিক বলে গেল। শেষে বলল, মাজুর বোন বিজ্ঞানী ফাজি ঝাওকে যেভাবে কিডন্যাপ করা হয়েছিল সেভাবেই কিডন্যাপ করা হয় মাজুকে। আমার স্থির বিশ্বাস একই গ্রুপ এই কাজ করেছে। কি উদ্দেশ্যে করেছে সেটা আমি জানি না, তবে আমি মনে করি দুজনকে কিডন্যাপের কারণ এক নয়। লিয়েনহুয়া বলল। ভ্রু কুঞ্চিত হল প্রেসিডেন্ট লিউ জেংয়ের। বলল, কারণ দুটি কি মা? আমার মনে হয় মা ঝুর জনপ্রিয়তা এবং ফাজি ঝাওয়ের বিজ্ঞান প্রতিভা, বিশেষ করে তার গবেষণার বিষয়। বিশ্বখ্যাত আমাদের প্রত্নতত্ত্ববিদ ডাক্তার ডাও কিডন্যাপ হয়েছেন, ভাবছিল প্রেসিডেন্ট লিউ জেং। বলল, তোমার কথা গুরুত্বপূর্ণ মা, কিন্তু জনপ্রিয় ও প্রতিভাবানদের গ্রেফতারের উদ্দেশ্য কি? এ বিষয়টা আন্দাজও করতে পারছি না। কিডন্যাপগুলো যদি একই গ্রুপের কাজ হয় তাহলে আমার মনে হয় একটা গ্রুপ বিরাট কোনো উদ্দেশ্যে বিভিন্ন ফ্রন্টে কাজ করছে। সব মিলিয়ে উদ্দেশ্য তাদের একটাই। লিয়েন বলল। গভীর ভাবনা প্রেসিডেন্ট লিউ জ্যাংয়ের চোখে মুখে। ঘটনাবলীর প্রেক্ষাপটে তোমার কথায় যুক্তি আছে, কিন্তু পরিষ্কার হচ্ছে না উদ্দেশ্যটা কি। বিজ্ঞানী ফাজি ঝাও কিডন্যাপ হওয়ার আগেই তার বিপদের কথা জানতে পারে, কিন্তু কারা ষড়যন্ত্র করছে এবং কেন তা গোয়েন্দারাও আন্দাজ করতে পারছে না। আচ্ছা মা, ফাজি ঝাও ও মা জুর শেষ কথাগুলো আমাকে আবার শোনাও তো। মামা, বিজ্ঞানী ফাজি ঝাও টেলিফোনে মা ঝুকে বলেছিল, আমার কক্ষের বাইরে কিছু গুলিগোলা হচ্ছে। আমার কক্ষের দরজা ভাঙার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ওরা কারা জানি না, তবে সেনা গোয়েন্দারা এই আশঙ্কা করেছিল। আর আমার টেলিফোনে মা ঝুর শেষ কথা ছিল, লিয়েন, দরজা ভেঙে আমার ঘরে 4 জন রিভলভারধারী প্রবেশ করেছে, তাদের মুখে মুখোশ। এরপরেই মাঝু কিডন্যাপারদের লক্ষ্য করে বলে, তোমরা কে জানি না, জানি তোমরা আমাকে কিডন্যাপ করতে এসেছ, কিন্তু তোমরাও জানো না আমাকে কেন কিডন্যাপ করতে এসেছ। থামল লিয়েনহুয়া। প্রেসিডেন্ট লিউ ঝ্যাং কোনো কথা বলল না, চোখ বন্ধ করে ভাবছিল। অল্প কয়েক মুহূর্ত পর প্রেসিডেন্ট লিউ জ্যাং ইজি চেয়ারে সোজা হয়ে বসল। বলল, ধন্যবাদ লিয়েন। লিয়েন, একটা জিজ্ঞাসা। কিডন্যাপারদের একটা গ্রুপের কাছ থেকে বিশ্ববিদ্যালয় পার্কে তুমি যে কথা শুনেছিলে তাতে 3টি বিষয় জানা গেল। 1, তারা হুইউইঘুর এবং হুইউইঘুর হানদের মধ্যে সংঘর্ষ লাগিয়ে রাখতে চায়। 2, তারা দেশের মধ্যে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তৃতীয় আরেকটা বিষয়ও ওদের কাছ থেকে শোনা তোমার কথায় জানা গেল, ওদের কাজের ক্ষেত্র অনেক। বিভিন্ন ধরনের লোক তারা কিডন্যাপ করছে, তাদের কাজের ক্ষেত্রগুলো সামনে রেখেই। সবকিছু মূলে একটা লক্ষ্যেই তারা কাজ করছে। সেটা কি? কারা ওরা? তোমরা কখনো কি এসব নিয়ে ভেবেছ? না মামা, সরি। আমি মনে করি কারা এই গ্রুপে কাজ করছে তা জানতে পারলেই তাদের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যেত। তবে এরা খুবই বেপরোয়া। কিছু মিডিয়াতে বলা হচ্ছে যে লোক প্লেন ও ডক্টর ডাকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছিল, সে লোকটিকে কিডন্যাপ করতে ওরা উঠে পড়ে লেগেছে, বলল লিয়েনহুয়া। হ্যাঁ লিয়েন, আমার কাছেও রিপোর্ট এসেছে। লোকটি নাকি সাংঘাতিক চৌকস। প্লেনে ওদের দলের 4 জন, বিমানবন্দরে 4 জন এবং জিবেরাতে তাকে কিডন্যাপ করতে যাওয়া 7 জনকে হত্যা করে সে পালিয়েছে। লিয়েনহুয়া কথা বলল না। প্রেসিডেন্ট লিউ ঝ্যাং কথা বলতে বলতে একটু চোখ বুজেছিল। লিয়েনহুয়া তার মামা চোখ খোলার অপেক্ষা করল। চোখ খুলে উঠে বসল প্রেসিডেন্ট লিউ ঝ্যাং। বলল, মা লিয়েন, আমি তোমাকে এত কথা বললাম কারণ প্রবীণদের পাশাপাশি নবীনদের ক্রমবর্ধমান ভূমিকা দেশের রাজনীতি ও দেশ করার কাজে আমি আশা করি। যা ঘটছে তা উইঘুর বা আমাদের জন্যে প্রবল মাথা ব্যথা।
আমার মনে হচ্ছে মাথা ব্যথার কারণ আরও সৃষ্টি হচ্ছে। আমি ভেবে পাচ্ছি না দেশে অশান্তি, বিশৃঙ্খলা ও বিভেদ চায় এমন চীনা নাগরিক কারা। থামল প্রেসিডেন্ট লিউঝি। মামা, হুইদের মতো উইগুররাও কি দেশপ্রেমিক নাগরিক হতে পারে না? লিয়েনহুয়া বলল, মা, শুধু উইঘুররা সমস্যা নয়। উইঘুররা ঐতিহ্যগতভাবে স্বাধীনচেতা। তাদের মানসিকতার প্রতি সম্মান দেখিয়ে জিনজিয়াংকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসাবে রাখা হয়েছে। কিন্তু সমস্যা হল, পশ্চিমের আমাদের কিছু শত্রু দেশ উইঘুরদের শান্তিতে থাকতে দিচ্ছে না। শত্রুরা তাদেরকে একটা অসম্ভব স্বপ্ন দেখিয়ে অশান্তি ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা তো সবার প্রিয় বাসস্থান চীনের সংহতি রক্ষার জন্য সবকিছুই করব, এটা চীনের সম্মানিত নাগরিক উইঘুররাও জানে মা, কিন্তু তারা মানছে না। এটাই সমস্যা সৃষ্টি করেছে। কথা শেষ করেই প্রেসিডেন্ট লিউ ঝেং হাতঘড়ির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মা। তোমার আর কোনো কথা নেই তো? ধন্যবাদ মামা। বলে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আমি মাঝুর জন্যে খুবই উদ্বিগ্ন মামা। একটু ভারী হয়ে উঠেছিল লুঝির কণ্ঠস্বর। প্রেসিডেন্ট লিউ ঝেং তাকালো লিয়েনহুয়ার মুখের দিকে, কিন্তু তার চোখের ভাষা বোঝা গেল না। মুখে বলল, আমরা উদ্বিগ্ন। খুব সম্ভাবনাময় ছেলে সে। নির্বিকার কণ্ঠ প্রেসিডেন্টের। ধন্যবাদ মামা, আমি আসছি। বলে লিয়েনহুয়া ঘর থেকে ধীর পদক্ষেপে বেরিয়ে এল। প্রেসিডেন্টের স্টাডি ডেস্কের একটা গোপন বোর্ডে একটা সবুজ সংকেত জ্বলে উঠল, তার সাথে বিপ বিপ শব্দ। প্রেসিডেন্ট লিউ ঝেং পকেট থেকে ছোট্ট একটা কিবোর্ড বের করল, তাতে নানা রঙের বোতাম। একটা বোতামে চাপ দিয়ে কিবোর্ডটি পকেটে রেখে স্টাডি রুম থেকে বেরিয়ে এল। পিএস এসেছে। বাইরে সিকিউরিটি টিম অপেক্ষা করছে। মিটিংয়ের জন্য তৈরি হতে হবে তাকে। কথা বলছিল ডাইডিং জিয়াং, সমস্যার সংক্ষিপ্তভাবে তুলে ধরার পর। প্রাথমিক মন্তব্য হিসেবে আমি কয়েকটা কথা এখন বলবো। বিজ্ঞানী ফাজি ঝাও, জনপ্রিয় যুবনেতা মা জু সুলতান এবং প্রত্ন ও পুরাতত্ত্ব বিজ্ঞানী ডাক্তার ডা নিখোঁজ হয়ে যাওয়া দেশের ভেতর ও বাইরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিখোঁজ হওয়া তিনজনই তাদের জায়গায় খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। বিজ্ঞানী ফাজি ঝাও ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেলের স্পর্শকাতর ব্যবহার বিষয়ে গবেষণা সম্পন্ন করে ফেলেছিলেন। এই অবস্থায় তার কিডন্যাপ হওয়া গুরুতর কিছুর এলান দিচ্ছে কিনা এ প্রশ্ন উঠেছে। যারা কিডন্যাপ করেছে তাদের পরিচয় নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে ডাক্তার ডা একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের শীর্ষ প্রত্ন ও পুরাতাত্ত্বিক তিনি। চীনের ইতিহাস ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিষিদ্ধ নগরী খনন প্রজেক্টের তিনি প্রধান ছিলেন। অনেক গোপন ও সেন্সিটিভ তথ্য তিনি জানেন, যার সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পর্ক আছে। তাকে কিডন্যাপ কোন স্বার্থে, এটা চরম উদ্বেগ সৃষ্টি করেছে। মা ঝু সুলতান কমিউনিস্ট যুব আন্দোলনের শীর্ষ ব্যক্তিত্ব। তার উপর সে হুই সম্প্রদায়ের লোক। দুর্ভাগ্যক্রমে ফাজি ঝাও ওই একই সম্প্রদায়ের লোক এবং মা ঝুর বড় বোন। তারা দুজন এভাবে কিডন্যাপ হওয়ায় বড় ধরনের ভুল বুঝাবুঝি ও রাজনৈতিক সমস্যা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে দেশ একটা জাতীয় সংকটের মুখোমুখি। থামল ডাইডিং জিয়াং। ডাইডিং জিয়াং কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান। প্রেসিডেন্টের নির্দেশে জাতীয় নিরাপত্তা কমিটিকে চলমান সংকট সম্পর্কে ব্রিফ করল সে। জাতীয় নিরাপত্তা কমিটি দেশের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কমিটি। প্রেসিডেন্ট স্বয়ং এ কমিটির প্রধান। প্রেসিডেন্ট ছাড়াও 10 জন সদস্য রয়েছে কমিটিতে। পিপলস কংগ্রেস, পিপলস আর্মি, সামরিক কমিশন, গোয়েন্দা এজেন্সিসমূহের শীর্ষ পদের অধিকারীরা এই কমিটির সদস্য। নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এই কমিটি নিয়ে থাকে। প্রেসিডেন্টের আহ্বানেই আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ডাইডিং জিয়াংয়ের কথা শেষ হবার পর প্রেসিডেন্ট তাকালো সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা প্রধানের দিকে। বলল, জেনারেল চাও চেন, এবার আপনি বলুন। মিস্টার ডাইডিং জিয়াং কিন্তু গুরুত্বপূর্ণ রিপোর্ট ও প্রতিক্রিয়া আমাদের সামনে নিয়ে এসেছেন। আমরা চাই যা ঘটছে এবং যা ঘটেছে সব বিষয় আমাদের সামনে আসুক। ধন্যবাদ এক্সেলেন্সি। শুরু করল জেনারেল চাও চেন।
এক্সেলেন্সি, সম্মানিত ডাই, ডিং জিয়াং কিডন্যাপের সাথে সংশ্লিষ্ট প্রতিক্রিয়ার বিষয়টি সংক্ষেপে সুন্দরভাবে তুলে ধরেছেন। এ বিষয়ে আমার কথাও এরকমই। আমাদের কাছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে কিডন্যাপারদের পরিচয় ও উদ্দেশ্যের বিষয়টি। এ সম্পর্কে এখনও সুস্পষ্ট কিছু জানা যায়নি, তবে তাদের কিডন্যাপের ধরন থেকে বোঝা যাচ্ছে ওরা বড় ধরনের কোনো সংস্থা হতে পারে যাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাযুক্তিক কোনো উদ্দেশ্য রয়েছে। সে উদ্দেশ্য কি, এ বিষয়ে আমরা একেবারেই অন্ধকারে। এ পর্যন্ত ওদের ৮টি লাশ পাওয়া গেছে, কিন্তু লাশে এমন কোনো চিহ্ন পাওয়া যায়নি যা থেকে ওদের পরিচয় পাওয়া যেতে পারে। ডাক্তার ডা কিডন্যাপ হওয়ার দিনই আরেকটি বড় ঘটনা ঘটেছে। জিবেরা শহরের একটা বাড়ির পেছনের উঠানে ৭টি লাশ পাওয়া গেছে। এদেরও কোনো পরিচয় উদ্ধার হয়নি। এদের লাশ থেকে কোনো ধরনের ক্লু মেলেনি। সম্মানিত ডাইডিং জিয়াংয়ের কাছ থেকে আমরা শুনেছি এদিন আরেকটি কিডন্যাপের ঘটনা ঘটে। আহমদ নামের যে যুবকটি ৪ জন কিডন্যাপারকে হত্যা করে ডাক্তার ডাও প্লেনকে নিরাপদ করেছিলেন, সেই যুবকটি কিংদাও বিমানবন্দরে কিডন্যাপারদের ৪ জনকে হত্যা করে ডাক্তার ডাকে রক্ষার চেষ্টা করেছিলেন এবং তিনি ডাক্তার ডাকে উদ্ধারের জন্য কিডন্যাপারদের পিছু নিয়েছিলেন। তাকেও কিডন্যাপ বা হত্যা করা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য জিবেরাতে ৭ জন নিহত হওয়ার ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে। কিংদাও বিমানবন্দর থেকে যে গাড়িটা নিয়ে কিডন্যাপারদের তিনি পিছু নিয়েছিলেন, সে গাড়িটাকে ৭ জন হত্যার ঘটনাস্থলের কিছু দূরে পাওয়া গেছে। সম্মানিত ডাইডিং জিয়াং জানিয়েছেন সেই গাড়ির রক্তের সাথে নিহত হওয়া ১৫ জনের কারো ডিএনএ টেস্ট মেলেনি। এর অর্থ তিনি আহত অবস্থায় কিডন্যাপ হয়েছেন। ডাইডিং জিয়াং যে সন্দেহ করেছেন, আমরাও তাই মনে করছি জিবেরাতে ৭ জন হত্যার সাথে যুবকটির সম্পর্ক আছে। তাহলে বোঝা যাচ্ছে ওই ৭ জনও কিডন্যাপারদের অংশ। ৭ হত্যাকাণ্ডের পূর্বাপর বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে ঘটনাটির সাথে নিহত হওয়া ৭ জন ও যুবকটি ছাড়াও তৃতীয় আরেকজনের সংশ্লিষ্টতা ছিল। এই তৃতীয় জনকে চিহ্নিত করার জন্য অনুসন্ধান চলছে। এক্সিলেন্সি, এসব হত্যাকাণ্ডের তথ্য পাওয়ার আগে বাইরের ঘটনা অনুসন্ধানে আমরা সামনে অগ্রসর হতে পারি। থামলো জেনারেল চাওচেন। ধন্যবাদ জেনারেল চাওচেন, ধন্যবাদ। ডাইডিং জিয়াং প্রাথমিকভাবে সবকিছু উপস্থাপনের জন্যে বলেই প্রেসিডেন্ট দৃষ্টি ফেরাল সকলের দিকে। বলল, সমস্যা নিয়ে মুক্ত আলোচনা হবে। আমি আপনাদের একটা কথা পরিষ্কার জানাতে চাই। আপনারা সমস্যার আইসবার্গ দেখছেন। সমস্যার পাহাড় কিন্তু এখনও রয়েছে অদৃশ্য। সেটা কি তা আমাদের জানতে হবে। থামল প্রেসিডেন্ট। সামরিক কমিশনের চেয়ারম্যান গুয়াং জেন বলল, মিস্টার প্রেসিডেন্ট, ধন্যবাদ আপনাকে। সমস্যার গুরুত্বকে আপনি ঠিক তুলে ধরেছেন। থামল জেনারেল চাও চেন। চিন্তার বিষয়। আমাদের মহান চীনে কালো পর্দার আড়ালের এই কালো মানুষরা কারা? আমার মনে হয় এখানে উপস্থিত কারো সামনে ওরা দিনের আলোতে নেই। কিন্তু এটা তো চলতে পারে না। সেনাবাহিনী প্রধান হং হু বলল, ঠিক এক্সেলেন্সি, এটা চলতে পারে না। কিন্তু আমরা এই ব্যাপারে নিকষ এক অন্ধকারে। যদি ওদের চেনা যেত, ওদের উদ্দেশ্য বের করে নেওয়া যেত। আবার ওদের উদ্দেশ্য জানা গেলে ওদেরকেও চিনে নেওয়া যেত। সমস্যা হল আমরা এ দুয়ের কোনো অবস্থাতেই নেই। সশস্ত্র বাহিনী প্রধান হং হু থামল, কিন্তু কেউ কথা বলল না। সবাই যেন সশস্ত্র বাহিনীর প্রধানের শেষ কথার জবাব খুঁজছে। শুধু প্রেসিডেন্ট লিউ ঝ্যাং স্থির, শান্ত। নীরবতা ভাঙল প্রেসিডেন্ট স্বয়ং। বলল, ওরা মহান চীনের শান্তিশৃঙ্খলা নষ্ট করতে চায়। বহুমুখী সংঘাত বাধাতে চায় ওরা। এর লক্ষ্য হল সরকারকে দুর্বল ও অকার্যকর করে ফেলা। এই লক্ষ্যের পিছনে কি আছে সেটা স্পষ্ট নয়। আমাদের মহান চীন আজ যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে বিশ্বে বিকল্প নেতৃত্ব উপহার দিতে যাচ্ছে, সে ব্যবস্থাই ধ্বংস করতে ওরা চায় কিনা সেটা অনুসন্ধানের বিষয়।
বিভিন্ন ফ্রন্টে তাদের কাজ করা দেখে এই সন্দেহ কিন্তু আমার মনে জাগছে। শক্তি, অর্থ ও প্রযুক্তি, এই তিনের সম্মেলন বড় পরিবর্তনের নিয়ামক হতে পারে। মনে হচ্ছে এই তিনের সম্মেলন ঘটাবার পথেই তারা হাঁটছে। থামল একটু প্রেসিডেন্ট। পিনপতন নীরবতা তখন বৈঠকে। সবার চোখে মুখে চিন্তার কালো ছায়া। মনে তাদের একই চিন্তা, আমাদের সুশৃঙ্খল ও শক্তিমান মহান চীনে এমন কে বা কারা আছে যারা অসম্ভব একটা লক্ষ্য নিয়ে সামনে এগোবার সাহস করতে পারে। প্রেসিডেন্ট আবার কথা বলতে শুরু করল। লক্ষ্যে পৌঁছাতে তাদের কৌশলটা কি তাও কিছুটা জানা গেছে। তারা চায় উইঘুরদের সাথে হুইদের, উইঘুরদের সাথে হানদের এবং সবার সাথে সরকারের ভুল বুঝাবুঝি ও সংঘাত বাধাতে। এই লক্ষ্য অর্জনের জন্য তারা সবার মধ্যে বা সব সেক্টরে এজেন্টদের ঢুকিয়ে দিয়েছে কিংবা ঢুকিয়ে দেবার চেষ্টা করছে। থামল প্রেসিডেন্ট। আবার সেই পিনপতন নীরবতা। নীরবতা ভাঙল সামরিক কমিশনের চেয়ারম্যান গুয়াং জেন। বলল, আমাদের মহান চীনে এরকম চিন্তার গ্রুপ বা পক্ষ আছে এবং তারা সক্রিয়। এ কথা আমরা আরও আগে জানতে পারিনি কেন? এক্সিলেন্সি, বিমান হাইজ্যাক থেকে শুরু করে কয়েকটি কিডন্যাপের ঘটনার মধ্য দিয়ে গ্রুপটার তৎপরতা সারফেসে এসেছে। তারা আমাদের নজরে এসেছে এর পরেই, বলল ডাইডিং জিয়াং। সম্মানিত প্রেসিডেন্ট যে তথ্য দিলেন সেটা আমাদের গোয়েন্দা এজেন্সিগুলো দিতে পারল না কেন? সামরিক কমিশনের চেয়ারম্যান গুয়াং জেন বলল, তার কণ্ঠে ক্ষোভ। ঈশ্বরকে ধন্যবাদ, আমি জানতে পেরেছি এখানে আসার আগ মুহূর্তে। একে ঈশ্বরের সাহায্যই বলতে হবে। যাক, আসুন ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করি। এমন গ্রুপের বা সংগঠনের অস্তিত্ব যদি সত্য হয় তাহলে এদের খুঁজে বের করা প্রথম কাজ। সম্মানিত প্রেসিডেন্ট, আরেকটা বিষয়। ষড়যন্ত্রকারী গ্রুপের নিহত 15 জনের মধ্যে 8 জনকেই একজন বিদেশি হত্যা করেছে। অবশিষ্ট 7 জনের হত্যাকাণ্ডের সাথে তারই সংশ্লিষ্টতা আছে। এই ঘটনার সাথে তার নিখোঁজ হওয়ার ঘটনার যোগ আছে। যেভাবে যে কারণেই হোক সে আমাদের পক্ষে কাজ করেছে। তার কি হল জানা, তাকে উদ্ধার করার দায়িত্ব আমাদের নেওয়া উচিত। ধন্যবাদ এক্সেলেন্সি, এই মূল্যবান পরামর্শ আমরা গ্রহণ করলাম। আর 7 হত্যার রহস্য আমরা বিশেষ তদন্তের আওতায় নিয়ে এসেছি। স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং বলল। তার কথার মাঝখানেই স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংয়ের ওয়্যারলেস বেজে উঠেছিল। কথা শেষ করেই কলটাকে অ্যাটেন্ড করার অনুমতি নিয়ে ঘরের এক প্রান্তে সরে গেল। 2 মিনিট পরেই ফিরে এলো তার চেয়ারে। প্রেসিডেন্টের অনুমতি নিয়ে বলল, এক্সেলেন্সি, এই মাত্র একটা তথ্য পাওয়া গেল। জিবেরা শহরে যেদিন 7 হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেই রাত থেকেই কিছু লোক জিবেরা শহরের প্রতিটি হাসপাতাল, ক্লিনিকেও একজন আহত লোকের খোঁজ করছে। এমনকি প্রতিটি ডাক্তার ও ওষুধের দোকানেও তারা গেছে। বড় ধরনের আহতের জন্য ওষুধ, ব্যান্ডেজ ইত্যাদি কেউ বিক্রি করেছে কিনা, কোথায় বিক্রি করেছে, এসব কথা জিজ্ঞাসা করে বেরিয়েছে পাগলের মতো। মনে করা হচ্ছে নিহত 7 জনের পক্ষের লোকরা, তারা কিডন্যাপারদের দলেরই লোক। আর স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংয়ের কথার মাঝখানেই বলে উঠল সামরিক কমিশনের চেয়ারম্যান গুয়াং জেন। কি বলছেন নিকোলাস লিয়াং? ওরা এতটা বেপরোয়া? আপনার পুলিশরা তাহলে কি করেছে? পুলিশ ঘটনাটা জানতে বুঝতে সময় লেগেছিল। আর ওরা অনেক লোক লাগিয়ে রাত ও সকালের মধ্যে তাদের অনুসন্ধানের কাজ শেষ করে, বলল স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং। 7 জন নিহত হবার পরও ওদের এত লোক ছিল এক জিবেরা শহরে। অবাক ব্যাপার। সামরিক কমিশনের চেয়ারম্যান গুয়াং জেন বলল, ঘটনা এটাই এক্সেলেন্সি, বলে স্বরাষ্ট্রমন্ত্রী থামল। একটু সময় নিয়ে বলল, একটা ঘটনার কথা এই সুযোগে বলতে চাই। কানসুর রাজধানী ডানহুয়াং শহরের উইঘুরদের একটা ইসলামিক স্কুলের একটা ঘটনায় লোকাল পুলিশ ইনচার্জ মা ঝু সুলতানকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল এবং তাকে বাঁচাতে গিয়ে বেইজিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রী একজন উইঘুর মেয়ে সেই পুলিশের গুলিতে নিহত হয়েছিল, একথা আপনারা জানেন।
পরে পুলিশ তদন্তে প্রমাণিত হয়েছিল পুলিশ অফিসারটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুলি করেছিল মা ঝুকে। গোটা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও সরকারি অস্ত্রধারীদের এ ধরনের উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের ঘটনা আরও ঘটেছে। হত্যাকাণ্ডের টার্গেট ছিল রাজনৈতিক, সামাজিক ও যুব নেতৃত্ব, যা আন্তঃসম্প্রদায়ের মধ্যে ভুল বুঝাবুঝি ও সংঘাত সৃষ্টির নিমিত্তে হয়েছে। মনে হয়েছে ঘটনাগুলো যেন একই সূত্রে গাঁথা। পেছনের রহস্য জানার জন্যে পুলিশ অফিসারটির জিজ্ঞাসাবাদ চলছিল। হঠাৎ মারা যায় পুলিশ অফিসারটি। ময়না তদন্ত থেকে জানা গেছে তার মৃত্যুর 1 ঘণ্টা আগে তাকে একটি ওষুধ খাওয়ানো হয়, যার প্রতিক্রিয়ায় তার মৃত্যু ঘটে। তার মানে তাকে সরিয়ে দেয়া হল। হয়তো তার কাছে এমন কিছু কথা ছিল যা প্রকাশিত হওয়া বন্ধ করার জন্যেই তাকে হত্যা করা হয়। কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংয়ের কথার মাঝখানে সামরিক কমিশনের চেয়ারম্যান গোয়াং জেন বলল, আপনার কথার অর্থ দাঁড়াচ্ছে ঊর্ধ্বতন পুলিশ অফিস সহ বিভিন্ন জায়গায় পুলিশের মধ্যে ওদের অনুপ্রবেশ ঘটেছে। সশস্ত্র বাহিনী প্রধান চি চুং বলে উঠল, এক্সেলেন্সি, পুলিশ বাহিনীতে ওদের অনুপ্রবেশ যদি সত্যি হয়, তাহলে যে প্রয়োজনে ওরা পুলিশ বাহিনীতে অনুপ্রবেশ করেছে সেই প্রয়োজনেই ওরা আমলাতন্ত্র, এমনকি সেনাবাহিনীতেও অনুপ্রবেশ করতে পারে। থামল চিচুং, সশস্ত্র বাহিনী প্রধান। কেউ কথা বলল না তৎক্ষণাৎ। ভাবছে সবাই। সশস্ত্র বাহিনী প্রধানের শেষ কথা কয়টি আশঙ্কার নতুন দিগন্ত খুলে দিয়েছে সবার মনে। আজকের মহান চীনে এমন ঘটনা ঘটতে পারে তা কোনোভাবেই বিশ্বাস করার মতো নয়। কি ঘটল চীনে? কে ঘটাল? প্লেন হাইজ্যাক করে সামাল দেয়া, ডাক্তার ডা এবং মা ঝুঁকে কিডন্যাপ করতে সাহস করা ছোট ঘটনা নয়। এই চিন্তা সবার মনকেই দারুণভাবে পীড়া দিচ্ছে। প্রেসিডেন্ট লিউ জুয়ান ঝেংশির দ্বারা সোজা করে মাথা খাড়া রেখে অবিচলভাবে তার চেয়ারে বসে আছে। নিঃসঙ্কতা তার চেহারায়। নীরবতা ভাঙল সামরিক কমিশনের চেয়ারম্যান গোয়াং জেন। বলল, মিস্টার চিচুং, অবস্থা এতটা খারাপ হয়নি বলে আমি মনে করি, তবে খারাপ করার আয়োজন চলছে। এই আয়োজন যদি ধ্বংস করতে হয় তাহলে অবিলম্বে মা ঝু এবং ডাক্তার ডাকে উদ্ধার করতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে ওদের পরিচয়। এ বিষয়টি এখন আলোচনায় আসা উচিত। এক্সেলেন্সি, এই কাজ দেশের বাহিনীগুলো শুরু করে দিয়েছে। শীঘ্রই আমরা ভালো ফল আশা করছি, বলল স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং। জিবেরা শহরে এত বড় ঘটনা ঘটল, কোনো একজন গ্রেফতার সেখানে এখনও হয়নি, অথচ কিডন্যাপাররা দল বেঁধে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে তাদের টার্গেট আহত লোকটিকে ধরার জন্যে। খুবই দুঃখ লাগছে একজন বিদেশি আহমদ এ পর্যন্ত ওদের বিরুদ্ধে যা করেছে। ওদের বিরুদ্ধে করার সেটাই একমাত্র কাজ, অথচ এখনও পর্যন্ত আমরা ওদের কিছুই করতে পারিনি, বলল সামরিক কমিশনের চেয়ারম্যান। স্বরাষ্ট্রমন্ত্রীর ওয়্যারলেস আবার বেজে উঠল। স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি নিয়ে ওয়্যারলেস অ্যাটেন্ড করার জন্য আবার উঠে গেল। ফিরে এলো 2-2.5 মিনিট পরেই। বসল তার চেয়ারে, মুখটি তার বিমর্ষ। কথা বন্ধ করে সবাই তাকিয়েছিল তার দিকে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকালো প্রেসিডেন্টের দিকে, বলল, 2টি বড় খবর আছে এক্সেলেন্সি। শুকনো কণ্ঠ স্বরাষ্ট্রমন্ত্রীর। কি খবর বলুন, বলল প্রেসিডেন্ট। নির্বিকার কণ্ঠ তার। কয়েক মিনিট আগে খবর এসেছে নিষিদ্ধ নগরী খননের পর নতুন পূর্ণাঙ্গ মানচিত্রের নির্মাতা ইঞ্জিনিয়ার চাও জিয়াং এবং উইঘুরের শীর্ষ মুসলিম নেতা ইরকিন আহমেদ ওয়াং 1 ঘণ্টা আগে প্রায় একই সময়ে কিডন্যাপ হয়েছেন, বলল স্বরাষ্ট্রমন্ত্রী। ওহ গড, বলল সামরিক কমিশনের প্রধান গোয়াং জেন। মিটিংয়ে উপস্থিত সবাই নির্বাক। অপলক চোখে তাকিয়ে আছে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। প্রেসিডেন্ট স্থির বসে।
নির্বিকার তার চেহারা। শুধু তার দুই চোখের চঞ্চল দৃষ্টি একবার ছুটে গিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংয়ের দিকে। পিনপতন নীরবতার মধ্যে শোনা গেল পিপলস কংগ্রেসের নেতা হোয়াং হোয়ায়ের কণ্ঠ। বলল সে, কোথা থেকে কিভাবে তারা কিডন্যাপ হয়েছেন। চাও জিয়াংকে অপহরণ করা হয়েছে তার বাড়ির গেট থেকে। তাকে নিয়ে তার গাড়ি বের হচ্ছিল অফিসে যাওয়ার জন্যে। ঠিক সেই সময় 4টি গাড়ি এসে তার গাড়িটি ঘিরে ফেলে এবং তাকে গাড়ি থেকে বের করে একটি গাড়িতে তুলে তাকে নিয়ে যায়। আর ইরকিন আহমেদ ওয়াং কিডন্যাপড হয়েছেন তার অফিস থেকে। দুপুরে লাঞ্চের পর তিনি বিশ্রাম নিচ্ছিলেন তার বিশ্রাম কক্ষে। সেখান থেকে তিনি হাওয়া হয়ে যান। পরে দেখা যায় অফিসের পেছন দরজা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তার বিশ্রামের বিছানা দেখে বোঝা যায় ঘরে ধস্তাধস্তি হয়েছিল। বিশ্রাম কক্ষের বাতাসে অ্যাট্রাক্লোরোফর্মের চিহ্ন পাওয়া গেছে, বলল স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং। আশ্চর্য বেপরোয়া ওরা। দুজনকেই দিনের বেলা প্রকাশ্যে কিডন্যাপ করা হয়েছে। ওদের শক্তির উপর ওদের অপরিসীম আস্থার প্রমাণ এটা। হতে পারে আশেপাশে আরও লোক মোতায়েন করেই তারা এ কাজ করেছে, বলল পিপলস কংগ্রেসের প্রধান হোয়াং হোয়া। কিডন্যাপগুলোর বৈশিষ্ট্য সব একই। এই কিডন্যাপ দুটো আগের সেই পক্ষই করেছে, বলল সেনাবাহিনীর প্রধান হং হু। কিডন্যাপ যারাই করুক, এখন প্রচার হবে যে সরকারি লোকরা বিরোধী পক্ষের একজন বড় নেতাকে অপহরণ করেছে। পিপলস কংগ্রেসের প্রধান ওয়াং হুয়া বলল, হুই মুসলমানদেরকেও নিশ্চয় এর সাথে জড়ানো হবে। একটা ঘটনাও ঘটেছে। জেনারেল হু ফেংজিন জিয়াং প্রদেশের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণের আগের দিন কানসুর হুই নেতা মা চু ইং উইঘুরের শীর্ষ নেতা আহমেদ ওয়াংয়ের সাথে সংঘাত বিরোধ নিয়ে কথা বলেছেন। আলোচনার শেষটা ভালো হয়নি। আর হুই মুসলিম নেতা মা চু ইংয়ের ছেলে জেনারেল হু ফেং। মা চু ইংয়ের আলোচনার বিষয় জিনজিয়াংয়ের পত্রিকায় ছাপা হয়েছে। এখন ইরকিন আহমদ ওয়াংয়ের কিডন্যাপের সাথে হুইদের যোগসাজশ আবিষ্কার করা হবে, বলল কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান ডাই ডিংজিয়াং। এমন প্রতিক্রিয়া হতেই পারে। আর এ দুটি কিডন্যাপই শেষ নয়, বরং শেষের এ দুটি ভালোভাবেই জানান দিচ্ছে যে এ ধরনের ঘটনা আরও ঘটবে। শত্রুদের এই চ্যালেঞ্জের মোকাবিলা তাদের পাকড়াও করার মাধ্যমে মাত্র করা যেতে পারে, বলল পিপলস কংগ্রেসের নেতা হোয়াং হুয়া। ওয়াং হুয়া কথা শেষ করলেও তৎক্ষণাৎ কেউ কথা বলল না। আবার নীরবতা মিটিং ঘিরে। অপরাধীরা তাদের অপরাধের কোনো না কোনো চিহ্ন রেখে যায়, কিন্তু আমাদের পুলিশ গোয়েন্দারা বলছে কোনো লিঙ্ক তারা খুঁজে পায়নি। আমার মনে হচ্ছে ওই বিদেশি ছেলেটা আহমদ যতখানি ওদের নিকটে যেতে পেরেছে, আমাদের কেউ তা পারেনি। সে কিছু জানতে পারে, কিন্তু তাকে পাওয়া যাবে কোথায়? অবিলম্বে তাকে পাওয়ার চেষ্টাও করা দরকার। নীরবতা ভেঙে বলল পিপলস কংগ্রেসের প্রধান গুয়াংজেন। এক্সেলেন্সি, আমরা সে চেষ্টাও করছি। আমরা এখনও মনে করছি যে আহত অবস্থায় জিবেরাতেই কোথাও লুকিয়ে আছে সে, বলল কাউন্টার ইন্টেলিজেন্সের প্রধান ডাই ডিংজিয়াং। সকলকে ধন্যবাদ। নড়ে চড়ে বসে বলতে শুরু করল প্রেসিডেন্ট, একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা সকলেই মূল্যবান আলোচনা করেছেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা সামনের অন্ধকারে কোনো পথ খুঁজে পেলাম না। আমি আলোচনার শুরুতেই বলেছি, ঘটনা যা আমরা দেখছি, ষড়যন্ত্রকারীদের যতটুকু আমরা জানি তা আইসবার্গের একটা চূড়া মাত্র। সমস্যার মূল অবয়ব অন্ধকারের আড়ালে। গোটাটা আমাদের চোখের সামনে আসার পর আমাদের আশু করণীয়তা পরিষ্কার হয়ে যাবে। তার আগে এখন আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে অন্ধকার থেকে ওদের দিনের আলোতে আনার জন্যে। অনেকেই বিদেশি আহমদের কথা বলেছেন। আমরা তাকে চিনি না, জানি না। এ কথা ঠিক, সে অত্যন্ত চৌকস লোক। বিমানে ও বিমানবন্দরে যা ঘটেছে তার পুরো ভিডিও আমি দেখেছি। সে অসাধারণ ক্ষিপ্র, অসাধারণ ভালো শুটার। সবচেয়ে বড় কথা,
অস্বাভাবিক শক্তিশালী তার নার্ভ। জীবন দেয়া নেয়ার সংকটময় মুহূর্তেও তাকে একেবারেই স্বাভাবিক থাকতে দেখা গেছে। এ ধরনের অসাধারণরা বড় কেউ হয়ে থাকে, বড় মিশনও এরা নিয়ে বেড়ায়। তার ব্যাপারে পুরোটা জানার আগে, তাকে ভালোভাবে পরখ করার আগে, তার ব্যাপারে আমাদের আশাবাদী হওয়া ঠিক নয়। তবে পারলে আমরা তাকে সাহায্য করতে পারি। কোনো বিপদগ্রস্তকে সাহায্য আমাদের করতেই হবে। একটু থামল প্রেসিডেন্ট, একটু ভাবল যেন। তারপর আবার বলল, আমাদের অদৃশ্য শত্রু যেই হোক, তার রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্যটা খুব বড়। যাদের বড় রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য থাকে, তাদের সাংস্কৃতিক লক্ষ্যও থাকতে হয় তার রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্যের স্থায়িত্বের জন্যে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য আমাদের কাছে পরিষ্কার, কিন্তু তাদের সাংস্কৃতিক লক্ষ্যটা কি? এই শেষ প্রশ্নটার উত্তর জানতে পারলে তারা আসলে কি এবং কে তা জানা যাবে। আমাদের অনুসন্ধানে এই বিষয়টার দিকে গুরুত্ব দিতে হবে। থামল প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট থামার সাথে সাথেই পিপলস কংগ্রেসের প্রধান ওয়াং হুয়া বলল, প্লিজ প্রেসিডেন্ট, ওদের রাজনৈতিক লক্ষ্য পরিষ্কার, কিন্তু অর্থনৈতিক লক্ষ্যের ব্যাপারটা কি করে জানা গেল আমি বুঝতে পারছি না। নিষিদ্ধ নগরী খননের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দুজনকে অপহরণ করা থেকে এটা বোঝা যাচ্ছে। এই দুজন অরাজনৈতিক ও নিরেট পেশাজীবী ব্যক্তিত্ব অপহরণের পেছনে অর্থনৈতিক ছাড়া আর কোনো লক্ষ্য থাকতেই পারে না। গোটা চীনে একটা লোককথা প্রচলিত আছে, নিষিদ্ধ নগরীর কুবলাই খান সহ মিং ও কিং ডাইনেস্টির ২৫ সম্রাটের হীরা জহরত, মণিমুক্তা এবং টনটন স্বর্ণ মুদ্রা লুকানো আছে। কঠিন কঠিন সব কোড আর গোলকধাঁধায় সেসব সুরক্ষিত। এখন আরও মনে করা হচ্ছে খনন কাজের মাধ্যমে কুবলাই খানের প্রাসাদসহ অতীতে অনেক কিছুই মাটির তলা থেকে বের করা হয়েছে, কিন্তু ধনভাণ্ডারসমূহের আশেপাশেও কেউ যেতে পারেনি। তবে পথের গোলক ধাঁধা ও সংকেত খননকারীদের চোখে পড়েছে এবং তার মানচিত্র তারা তৈরি করেছে। এর বেশি তারা এগোতে পারেনি। এই ধনভাণ্ডারগুলো উদ্ধারের জন্যে খননের মানচিত্র এবং আরও কিছু তথ্য হাত করার জন্যেই খনন কাজের সাথে জড়িত ২ শীর্ষ ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। থামল প্রেসিডেন্ট। মিস্টার প্রেসিডেন্ট, ধন্যবাদ আপনাকে। আপনি যা বলেছেন সেটাই ঘটনা। আমরাও ছোটবেলা থেকে এই অঢেল ধনভাণ্ডারের কথা শুনছি। আসলে সত্যিটা কি এক্সেলেন্সি? লোককথা লোককথাই। খননও এটা প্রমাণ করেছে। জানার বাইরে সেখানে কিছু আছে বলে আমি মনে করি না, বলল প্রেসিডেন্ট। কথা শেষ করেই প্রেসিডেন্ট তাকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াংয়ের দিকে। বলল, মিস্টার নিকোলাস, কিডন্যাপারদের যে ১৫ জন নিহত হয়েছে, তাদের শরীরের সার্বিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এবং জীবনপঞ্জিকে তৈরি হয়েছে। এক্সেলেন্সি, কাজ শেষ হয়নি। গোষ্ঠীগত পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তারা সকলেই পিওর হান। জানা গেছে তাদের অধিকাংশই ইয়েলো, নদীর অববাহিকা শ্যান্ডং অঞ্চলের বাসিন্দা। ওদের জীবনপঞ্জি থেকে কিছু পাওয়া যায় কিনা তা দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হওয়ার সাথে সাথেই এক্সেলেন্সি পেয়ে যাবেন, বলল স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মিস্টার নিকোলাস লিয়াং। আপনারা কি খুঁজে পাবেন জানি না। আমাদের দৃষ্টিকে আরও তীক্ষ্ণ, আরও সুদূর প্রসারী করতে হবে। এত বড় সব ঘটনা ঘটছে, অপরাধীরা কোনো ক্লু রেখে যাচ্ছে না, একথা স্বাভাবিক নয়। আমরা ক্লু খুঁজে পাচ্ছি না, সেটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রেসিডেন্ট লিউ জোয়ান ঝেং বলল, ইয়েস এক্সেলেন্সি, বলল স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস লিয়াং। প্রেসিডেন্ট মুখ তুলে তাকাল সবার দিকে। বলল, সবাইকে ধন্যবাদ মূল্যবান আলোচনার জন্যে। মহান চীনের উপর বড় বড় বিপদ এসেছে, চলেও গেছে। মহান চীন ক্রমাগত সমৃদ্ধির পথেই এগিয়েছে, এগোতেই থাকবে। চীনা জনগণের বিরুদ্ধে আজ যারা কালো হাত বাড়িয়েছে, সমূলে ওদের উৎখাত করা হবে।
জনগণ আমাদের সহযোগিতা করবে। আজকের মতো আমরা উঠছি। উঠে দাঁড়ালো প্রেসিডেন্ট। উঠে দাঁড়ালো তার সাথে সকলেই।